আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্ল এর আগেই এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে। এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি। তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা। এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো, এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। যে নতুন অফিস ভবনের যে উদ্বোধন সহ মোট 18টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের যে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালিতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ওনার ডিপার্টমেন্টের যে কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেই বিষয়ে উনি আমাদের সামনে বক্তব্য রেখেছেন। শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছেন। এই জেলারই সবার প্রিয় ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয়, উনিও বিস্তারিতভাবে আমাদের সামনে ওনার আলোচনা রেখেছেন। এখানে উপস্থিত এই জেলার যিনি সভাধিপতি জেলা পরিষদের শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন বক্সনগর বিধানসভার মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহোদয়। আমি দেখলাম অনেকগুলো বক্সনগরের মধ্যে অনেকগুলো ইনগুরেশন এবং ভিত্তিপ্রস্তর হচ্ছে। উনি বারবারই আমার কাছে চলে আসেন, এটা করতে হবে সেটা করতে হবে। তো আমি আজকে বলছিলাম যে বেশিরভাগই তো তোমার এখানে হচ্ছে, তো বললে তো আপনার ইচ্ছাই সেটা হচ্ছে। আমি বললাম আমার ইচ্ছা না, এটা জনসাধারণের ইচ্ছার কারণে সেটা হচ্ছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ধনপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথ মহোদয়। ভার্চুয়ালি আমাদের মাঝে উপস্থিত আছেন কমলাসাগরের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া। এখানে টিটিএডিসির সম্মানিত এমডিসি, কাঠালিয়া এবং মির্জা রাজাপুর কনস্টিটিউয়েন্সির শ্রী পদ্মলোচন ত্রিপুরা, উনিও আমাকে প্রায়ই বলেন যে যেভাবে উন্নয়ন এখানে হচ্ছে, মানে এই বিষয়ে আমাদের যেভাবে আলোচনা করা প্রয়োজন মানুষের কাছে নিয়ে যাওয়ার, সেটা কিন্তু কম হচ্ছে। তা আজকে মনে হয় আমরা যেভাবে এখানে মানুষের সামনে সব আলোচনা পর্যালোচনা যাই হচ্ছে সেটা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী সিদ্ধার্থ, শ্রী বললে ঠিক হবে, ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা। ওনাকে যখন এখানে পোস্টিংয়ের চিন্তাভাবনা আমরা করলাম, ওনাকে আমি বললাম ডেকে, যেমন একটা ডিস্ট্রিক্ট আপনাকে আমি দিচ্ছি, এই ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের অনেক খবর আছে, যেটা উনি ওনার সুন্দর ভাষায় নেগেটিভ যে মানসিকতার এখানে বছরের পর বছর 35 বছর ধরে এই সিপাহীজলা সম্পর্ক ছিল,
সেই মানসিকতা থেকে আপনাকে কিন্তু সেই দায়িত্ব আপনার নিতে হবে, সেটা পজিটিভ ওয়েতে এই যে আমাদের সিপাহীজলা সেটাকে আপনাকে ভালো করতে হবে পজিটিভ ওয়েতে। যেমন কথা যেরকম আমরা বললাম সেইভাবেই এখন আজকে ওনার বক্তব্যের মধ্যে আমরা দেখলাম এবং সেটা করছেন। এবং আমি আশা করি এখানেই খামতি থাকলেই হবে না। আমরা জানি এই জেলার মধ্যে বা এই মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় যে গাঁজা ব্যবসা, ড্রাগ স্মাগলিং এবং এই আর্লি ম্যারেজ ইত্যাদি যে বিষয়গুলো আছে, আমরা যেভাবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা কিন্তু সেই দিশায় চলছি। একদিনে সব হয়ে যাবে সেটা বলার অপেক্ষা নয়। যারা এখানে উপস্থিত আছেন অনেককে আমি আগেও এসেছি এখানে, অনেকে আমাকে জানেন। আমার যে মেইন যে উদ্দেশ্য আমাদের সরকারের, যে নেক্সট জেনারেশনের কাছে এমন একটা আপনারা উপহার দেবেন যে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যে উপহার, সেটা নেক্সট জেনারেশনকে দেবে। এটা কারণ এই 35 বছরের রাজত্বে ওরা, যেটা আমাদের মাননীয় মন্ত্রী কিশোরবাবু বলছিলেন, যে 35 বছরে এখানের এই সাব ডিভিশনালের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু আনদেখা, খালি সরকারে থাকতে হবে, বাস কোনো ডেভেলপমেন্ট নেই, কিচ্ছু নেই। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ব্লেসিংস, ওনার যে চিন্তাধারা, সেই চিন্তাকে সামনে রেখে আমরা কিন্তু আজকে এই যে সাব ডিভিশন বা সিপাহীজলার এই যে এতদিন ধরে একটা বদনাম, সেই বদনাম থেকে আমাদের মুক্ত করতে হবে। সেটা একা প্রশাসনের পক্ষে সম্ভব হবে না। সবাই মিলে যদি আমরা কাজ করি এবং সেটা যদি বুঝাতে পারি, তাহলে মানুষ কিন্তু যে কাজে এতদিন ধরে যুক্ত রয়েছে তার থেকে বেরিয়ে আসবে। আমাদের এখানে এডিকশন, আমরা আমাদের জন্য একটা বিরাট সমস্যা এখানে। এই বদনাম থেকে আমাদের নাম আমাদের কামাতে হবে। আমি এর জন্যই আমি ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়ালকে আমি ধন্যবাদ দেব, যে উনাকে আমি যেভাবে বলেছি এর একটা ঝলক আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত এই জেলারই যিনি এসপি মহোদয় আছেন, শ্রী বিজয় দেববর্মা মহোদয়, আমিও ওনাকে বলবো, যেহেতু যে কথাগুলো আমি বললাম, যে সব বিষয়গুলো, এগুলো যখন এই জায়গায় বেশি করে বিদ্যমান, তো সেই জায়গার মধ্যে উনার দায়িত্ব কিন্তু বিরাট। তো উনাকে আমি বলছি, মানুষের সাথে কথা বলতে হবে, জনপ্রতিনিধিদের সাথে একসাথে মিলে একটা নতুন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ভারত আর আমরা নিউ ত্রিপুরা যে চিন্তাভাবনা আমরা নিয়েছি, সেই নিউ সিপাহীজলার চিন্তাভাবনা নিয়ে আপনি কাজ করবেন। এবং সেটাও উনি করছেন। বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে, আমি দেখি ওনার সাথে আমি ইনডাইরেক্টলি কথা বলি, যাকে বলার, এবং সেই খবর আমি নেই। মাঝে মাঝে ওনার সাথে আমি ডাইরেক্টলি বলি, কারণ একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি এইভাবেই আমাদের জীবন দশক ধরে এইভাবেই চলছে। এক ফ্যামিলি থেকে নতুন ফ্যামিলি হচ্ছে, কিন্তু এর থেকে যদি আমরা শিক্ষার আলোতে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এর থেকে অনেকে বিরত থাকবে। এখনকার ছেলে মেয়েরা, এখন যারা এতদিন এইসব কাজে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে একদিন কিন্তু যুদ্ধ ঘোষণা করবে যে এই কাজটা ঠিক নয়। তো উনিও সেই কাজটা করছেন। খালি গায়ের জোরে হবে না, পুলিশের নিজের, এটা তো শাসনের একটা ব্যবস্থা, কিন্তু যতক্ষণ ধরে মানুষ নিজেরা এর থেকে না বেরিয়ে আসবে, ততক্ষণ এটা খুব অল্প সময়ে পয়সা আসবে ঠিকই, কিন্তু মনে শান্তি পাবেন না। নানা রকম সমস্যায় থাকবে আপনার, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে, এবং সেই দুর্ঘটনাতে কিন্তু আপনাদের প্রায়ই দেখি সিপাহীজলার মধ্যে এই ঘটনাগুলো হয়। আমি এখানে ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভার্চুয়ালি উপস্থিত আছেন শ্রী রাজীব দত্ত মহোদয়। এখানে জেলা পরিষদ, নগর পঞ্চায়েত সহ বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ আছেন, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকগণ আছেন, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা, অভিভাবক যারা এখানে উপস্থিত, এবং স্বাস্থ্যকর্মী, টিচার্স, নন টিচিং স্টাফ, এবং এই জেলার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমি দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না সবার, অনেকে এখানে উপস্থিত আছেন। এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে
যে বিভিন্ন যে উদ্বোধন হলো এবং বিভিন্ন যে ভিত্তিপ্রস্তর 18টি প্রকল্পের মোট যে ব্যয় প্রায় 50 করোড় আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এর মধ্যে দেখা যায় স্বাস্থ্য দপ্তরের মোট প্রকল্প হচ্ছে 60টি, শিক্ষা দপ্তরের হচ্ছে 5টি, আমাদের রাজস্ব দপ্তরের 5টি এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের 1টি। এবং আমাদের আপনারা জানেন যে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি ডেভেলপ না করা যায় তাহলে বাইরের থেকেও যারা ইনভেস্টার্স আছে তারাও আসবে না, প্লাস আমাদের যেসব ডিপার্টমেন্টের যদি ইনফ্রাস্ট্রাকচার তাদের যদি প্রপার প্ল্যাটফর্ম না দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেটা স্বাস্থ্যক্ষেত্রেই হোক, সেটা আমাদের এডুকেশন ক্ষেত্রেই হোক, রাজস্ব দপ্তরেই হোক, আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে ব্যবস্থা সে তাদের যদি না দেওয়া যায় তাহলে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস সেটা কিন্তু কোনোদিন সম্ভব হবে না। আমরা যে কারণে এইবারের বাজেট 2025-26-এ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য 7,000 কোটি টাকা, আমাদের যে 30,000 কোটি টাকা সাময়িক প্রথম আমরা রেখেছি তার মধ্যে 7,000 কোটি টাকা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রেখেছি। প্রায়শই আমি এখানে যখন বসেছি এর মধ্যেই বলা হচ্ছে, আমার মাননীয় মন্ত্রী, দুজনেই মন্ত্রী আমাকে বলছিলেন, এমএলএ সাহেবরা বলেন আমাদের এখানে এতগুলো প্রকল্প রেডি হয়ে আছে, আপনি কবে ডেট দেবেন। এখন প্রকল্পের সাথে আমার মানে যে এত ইঁদুর দৌড়ের মতো অবস্থা হয়েছে, আমি দৌড়ে পারছি না, এত প্রকল্প মানে হচ্ছে এখানে রেডি আছে, খালি ইনোগ্রেশন করা। এবং প্রতিনিয়ত আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় আমি যখন যাই সেখানে এই ধরনের ভিত্তিপ্রস্তর থেকে আরম্ভ করে অলরেডি উদ্বোধন ইত্যাদি হচ্ছে এখানে। আমি বলতে পারি এখন সারা ত্রিপুরায় এখন উন্নয়নের যদি আমরা বলি, এটা কম আগের যে সরকার ছিল আমাদের 2018-র আগে সেগুলো মিথ্যা যেসব মানে কথা বলা হতো, আজকে কিন্তু আমরা সেটা হারে আর আমরা টের পাচ্ছি। আমরা বলছি সত্যিকারের অর্থে এখন উন্নয়নের যোগ্য চলছে। স্বর্ণযুগ বলতো আমরা সেটা কিন্তু শুনেছি, কিন্তু এই জেলাতে দেখলেই বোঝা যায় কোথায় স্বর্ণ আর কোথায় রূপো আর কোথায় তাম্র কিছুই খুঁজে পাই না আমরা। তো আমরা আগামী দিন আমরা চাই যে ত্রিপুরাকে আমরা ভালোভাবে একটা সুন্দর রাজ্য হিসাবে আমরা ভারতবর্ষের মধ্যে এখন আমরা যেভাবে কাজ করছি এবং তার রিকগনাইজেশনও কিন্তু আমরা পেতে চলছি। এবং আমরা ত্রিপুরার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেই উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নানাবিধ প্রকল্প সেখানে আমরা চেষ্টা করছি, সেগুলো রূপায়ণ বলা এবং রূপায়ণ করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের রাজ্য যে ঠিকভাবে চলছে তার কয়েকটা প্যারামিটার যদি আপনাদের সামনে রাখি তাতেই বুঝতে পারবেন। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপির ক্ষেত্রে যদি আমি দেখি, আমি সব জায়গায় কথাগুলো বলি, সেখানে জিএসডিপির অর্থ কি, অর্থনৈতিকভাবে আমাদের এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের ভালো অবস্থান হয়েছে বলেই সেটা সম্ভব। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, আমরা সেকেন্ড বেস্ট এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি আমরা বলি নর্থ ইস্টার্নের জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। আজকে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলা হয়, হচ্ছে অনেক জায়গায় বিভিন্ন সমস্যা এবং এটা একটা মানে নেইবার্স এনভি, আপনি ভালোভাবে থাকলে অনেকের আপনার যে প্রতিবেশী অনেকের সহ্য হয় না। তো এই যে সরকার এত সুন্দরভাবে চলছে তো চেষ্টা করে নানাভাবে এখানে কিভাবে আইন শৃঙ্খলার অবনতি করা যায়, অনেকে অনেক চেষ্টা করছে। কিন্তু আমি বারবার বলছি আমরা একটা নতুন ত্রিপুরা, নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই। আমাদের এই যে রাজ্য সেখানে জাতি জনজাতি এবং মিশ্র বসতি আমাদের এই রাজ্য, মণিপুরি, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, আমরা সবাই মিলে যে এক সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, সেটা সবার উন্নয়ন যদি না হয়, আর্থসামাজিক উন্নয়ন যদি না হয় সেটা, এবং প্রতিটা ব্লকের যদি ডেভেলপমেন্ট না হয়, প্রতিটা পাড়ার উন্নয়ন যদি না হয়, প্রতিটা ঘরে ঘরে যদি উন্নয়ন না হয়, সেটা কোনো দিনই সম্ভব হবে না। কিন্তু আমরা যেভাবে এখন কাজ করছি, যে আমি ডাটাগুলো বলছি, এতে প্রমাণ করে আমরা উই আর ইন প্রপার মানে আমরা কারেক্ট রাস্তা, ঠিক রাস্তায় আমরা চলছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমরা দেখেছি যে দিল্লিতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, সেখানেও আজকে ত্রিপুরা রাজ্যে যারা নিবেশ করবে তারাও দেখেছে যে ত্রিপুরা এত সুন্দর একটা জায়গা হয়েছে এখন, আগে এখানে মানুষই আসতো না। তো এখানে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একটা ওইখানে বিজনেস সামিট হয়েছিল, সেখানে 8টা যে রাজ্য আগে
7টা রাজ্য ছিল নর্থ ইস্টার্ন জোনের, সেখানে এখন অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। তো সেখানে আমরা যখন সেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত ইনভেস্টরদের কাছে আহ্বান জানিয়েছেন, আপনারা শুনে খুশি হবেন, সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। এবং সেই 30,000 কোটি এই যে অষ্টলক্ষ্মী 8টা রাজ্যের মধ্যে হয়েছে, কিন্তু দেখা গেল ত্রিপুরার জন্য এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে। এতে প্রমাণ হয়, আমি যখন ওখানে আধিকারিকরা ছিলেন, অন্যান্যরা যারা ছিলেন, আমাকে বললেন যে আমাদের স্টলে আপনার যেতে হবে। আমি স্টলে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমি ভিতরেই ঢুকতে পারি না, এত ভিড়, অথচ অন্যান্য রাজ্যের সেখানে ততটা ভিড় ছিল না। তো এতে করে প্রমাণ হয় উই আর ইন রাইট ডাইরেকশন। তো এতে করে আমরা যেভাবে কাজ করছি আগামী দিন, শুধু তাই নয়, আপনারা নীতি আয়োগের আমাদের কিছু যে সূচক আছে, কিছু প্রকাশিত সূচক, সেই সূচকের নিরিখে নীতি আয়োগ আমাদের এখন বলছে যে এই ত্রিপুরা এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, একটু আগে আমার মাননীয় মন্ত্রী বলেছেন এখানে যে পঞ্চায়েতের কাজ এত ভালো হচ্ছে ত্রিপুরাতে, 7টা জাতীয় স্তরে আমরা পঞ্চায়েতের পুরস্কার পেয়েছি। এবং এটা শুধু আমাদের পঞ্চায়েতে যারা আছেন তারা নয়, এই পঞ্চায়েতের মেইন যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষ। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমার সরকার, এই যে পোর্টাল আমরা বের করেছি, এই আমার সরকার, আমি যখন দিল্লিতে সমস্ত মুখ্যমন্ত্রীদের যে সম্মেলন হয়, সে চিফ মিনিস্টার কনক্লেভ, সেখানে আমাকে আমাদের চারজনকে মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন আমার সরকারের, আমি সেটা দিয়েছিলাম। এবং সেখানে আমার সেটা বলতে হয়েছে আমার সরকারের অর্থটা কী। আমার সরকার আমরা যখন শুরু করি, এবং আমার যদ্দূর মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সেটা আমরা শুরু করেছিলাম। এবং সেখানে আমরা বলেছি যে যখন আমাদের যারা এই যে ওয়াকিং যারা ভিলেজ, সমস্ত যারা ওইখানে পঞ্চায়েতের যারা আছেন, প্রতি বৃহস্পতিবার, এখন হয়তো বা সময়টা চেঞ্জ হয়েছে, প্রতি সপ্তাহে একবার করে বেরোয়, সেখানে কোনো রাস্তা খারাপ, কোথাও ইলেকট্রিসিটি নেই, বাল্ব খারাপ, কোথাও ড্রেন খারাপ, ফটো তুলে সেটাকে এই যে পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যে সেটাকে লোড করা। তো সেই তারপরে 3 দিনের মধ্যে যদি এই আধিকারিকদের মাধ্যমে সাব ডিভিশনাল লেভেলে যদি সেটা ঠিক না হয়, তাহলে সেটা আমাদের ডিস্ট্রিক্টে আসবে। ডিস্ট্রিক্টে যদি স্পেসিফিক টাইমে যদি না হয়, তাহলে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের গোচরে আসবে। দেখা গেল এত ভালো রেজাল্ট আসছে সমস্ত জায়গার মধ্যে। আমি এখানে জানি না, অনেকে আরও আমাদের এই বিষয়ে, আমার সরকারের বিষয়ে আলোচনা দরকার। এবং আমার সরকার এই যে নামটা দিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা এখানে মন্ত্রীরা ছিলেন, চিফ মিনিস্টাররা ছিলেন, বলছিলেন আমার সরকার। তো আমি বললাম এটা বাঙালি, যেহেতু আমরা বাংলাতে এখানে বেশি কথা বলি, এর জন্য মেরি সরকার, তার মেরি সরকার না দিয়ে আমার সরকার আমরা দিয়েছি। অর্থাৎ মানুষ যাতে এটা ফিল করে যে আমার সরকার মানে আমাদের সরকার, এই যে বিষয়টা, এর জন্য এই নামটা আমরা দিয়েছি। বন্ধু, সিএম হেল্পলাইন চালু আছে, আপনারা প্রায়শ আমি খবর নেই যে সিএম হেল্পলাইনে কত পার্সেন্টেজ যারা বিভিন্ন বিষয়ে যখন ফোন করে সেটা, এবং কত মিনিটের মধ্যে সেটার রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে, সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা মুখ্যমন্ত্রী সমাবেশ প্রতি সপ্তাহে আমি ত্রিপুরাতে যদি থাকি, সারা ত্রিপুরার বহু লোক আমার কাছে আছে, বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে আসে, তাদেরকে আমরা চেষ্টা করি, আধিকারিকরাও বসে থাকেন। এবং এটা কিন্তু ওই যে জনতার দরবার না, আমরা মুখ্যমন্ত্রী সমাবেশও নাম দিয়ে সেটা শুরু করেছি, এবং এত সাকসেস হয়েছে, এবং প্রতিনিয়ত মানুষ আসছে। এবং তাদেরকে যাতে এই সরকার, আমি সব সময় বলি, আগের সরকার ছিল যে যত বেশি প্রবলেম ক্রিয়েট করে সরকারে থাকা, আর আমরা চাই প্রবলেম সলভ করে যতদিন আমরা থাকতে পারি সরকারে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস সরকার আর আমরা সরকার। এই মুখ্যমন্ত্রী সমাবেশের মাধ্যমে আমরা অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি, এবং সেটা আমরা আরও বেশি যাতে ডিস্ট্রিক্ট লেভেলেও নেওয়া যায় সেই চিন্তা ভাবনা আমরা করছি। বন্ধুগণ, আমি আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমরা নিউজ পেপারে প্রতিনিয়ত নানা রকম যে খবর আসে, খবরাখবর উঠে। আমি জানি না অন্যান্য প্রদেশে এখন পর্যন্ত এটা শুরু হয়েছে কিনা। আমরা প্রতি ফোর্টনাইটলি 14 দিন বাদে সেক্রেটারিয়েটে বসি, আমরা সমস্ত স্টেট লেভেলের যারা সেক্রেটারিরা আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তাদের সাথে, যেহেতু এখন আমাদের প্রযুক্তির যুগ, ভার্চুয়ালি সমস্ত ডিএম এবং এসপি মহোদয় এবং ওই ডিস্ট্রিক্টের এবং সাব ডিভিশনাল যারা আছেন সেখানে উপস্থিত থাকেন, তাদের কাছে আগে আমরা পাঠিয়ে দেই এই নিউজগুলো
উঠেছে তার বিষয়ে আপনারা জানান। তো ওরা আগের থেকে রেডি থাকে, এবং যদি ভুল হয়ে থাকে তাহলে তারা যদি কোনো পত্রিকায় ভুল সংবাদ তারা পরিবেশন করে থাকে, সাথে সাথে আপনারা তার প্রতিবাদ পাঠিয়েছেন কিনা। তো এই যে বিষয় আছে বা কোথাও হয়েছে সত্যি কেন হলো, এই যে একটা ভাইব্রেন্ট সরকারের যে প্রয়োজন, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এখানে আছেন, সিপাহীজলার এসপি মহোদয় আছেন, ওনাদেরকে প্রায়শই আমি জিজ্ঞেস করি। তো ইচ্ছে করলে আপনার যে একটা সরকারকে কীভাবে চালাতে হয় এই ধরনের আমরা প্রকল্প বা এই ধরনের আইডিয়া আমরা নিয়েছি, এবং সেইভাবে আমাদের সরকার কাজ করছে। আপনারা জানেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে ত্রিস্তরীয় পঞ্চায়েত, স্টেট, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল এবং ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত ক্যাবিনেট হয়েছে। আগে কাগজপত্র নিয়ে আমরা যেতাম আমরা ক্যাবিনেটে, এখন আমাদের সমস্ত মিনিস্টাররা এখন কিন্তু কাগজপত্র নিয়ে যেতে হয় না, সেখানে সমস্ত অফিস হয়ে গেছে, আমাদের কম্পিউটারের মাধ্যমে সব যে কার্যক্রম সেখানে হয়। তো এই হচ্ছে ডিফারেন্স আমাদের, এবং খুব আমরাই একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা সেটা পেপারলেস যে অফিস সেটা কিন্তু আমরা চালু করেছি। চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি। ত্রিপুরা সরকার, আমরা এই সরকার আসার পর আমাদের 2018 থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 20,184 জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি, এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না। অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে। আগে তো আপনারা জানেন 10,323 তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে। সেদিন আমি দেখলাম যে পশ্চিমবাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় এসেছে, তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন। আরে এই উৎফুল্ল এর আগেই, এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই, সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত। আরে আমরা তো অলরেডি করে ফেলেছি, কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না, কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে। আমি বলছি না তারা ঠিক করেছে, সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে, এখন সুযোগ পেয়েছে, আপনারা কিছু করুন। অরণ্যের রোদন, ক্রোকোডাইল টিয়ার যাকে বলে, তারা আমরা অলরেডি করেছি, তাদেরকে 2 বছরের জন্য আমরা করেছি, তাদেরকে এক্সটেনশন দিয়েছি, নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা, এখনও আমরা চেষ্টা করছি। ওনাদের কারণে এটা হলো, এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস, এই দুজনে, একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে। তো এদের সম্পর্কে মানুষ এখন জানে, আর আমাদেরকে শেখাতে হবে না, আমরা জানি কি করতে হবে না করতে হবে, আমরা জানি। এখানে আমাদের যে এই গোমতী জেলা, ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 সেটা আমরা পেয়েছি। অর্থাৎ প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয়, ডিস্ট্রিক্টে হোক ব্লক হোক, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের স্বীকৃতি আসছে। আমাদের গোমতী জেলা সেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে, এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এগুলো এই কারণে বলছি, একের পর এক আমাদের যেভাবে কাজ করছে আমাদের সরকার। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন, সেটা কথাই নয়, কাজের মাধ্যমে সেলফ রিলায়েন্ট আমাদের হতে হবে। 140 কোটি ভারতবাসীর যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বান, আমরাও সেই দিকে কাজ করছি। আপনারা জানেন যে ত্রিপুরাতে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই কাজটা করছি। আগে মাত্র 4,000, 2018 আগে 4 থেকে 4,500 মতো এসএইচজি গ্রুপ ছিল, এখন কত হয়েছে? প্রায় 54,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। শুধু তাই নয়, তাতে করে প্রায় 4,76,000 মহিলা এর সাথে যুক্ত হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদির যে চিন্তাভাবনা উনি ছিলেন, ত্রিপুরাতে আমাদের টার্গেট রয়েছে যে 1,14,000 যে লাখপতি দিদি গড়ার, সেখানে আমরা প্রায় 1,08,281 জন লাখপতি দিদি আমরা বানিয়ে তৈরি করেছি। এবং সেটা যদি আমরা পার্সেন্টেজের দিক দিয়ে দেখি তাহলে 95% আমরা সেই জায়গাটা আমরা চলে এসেছি। বন্ধুগণ, এখানে যেহেতু আজকে শিক্ষারও বিষয়ে অনেকগুলো আমরা ইনোগ্রেশন এবং ভিত্তিপ্রস্তর আমরা করেছি, আমরা জানি যে শিক্ষা ছাড়া আমরা কোনো দিনই একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।
এবং আমরা জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছেন যেটা এখানে প্রায় ইএমআরএস অর্থাৎ যে ওখানে মানে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেখানে তৈরি করা অলরেডি আমাদের এর 2018 আগে মাত্র 4টা ইএমআরএস ছিল এখানে, একলব্য রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল। আর আজকে আমাদের এখানে আমাদের সরকার আসার পর টোটাল 21টার মতো ইএমআরএস এখন জনজাতি এলাকায় হচ্ছে। এবং শুধু তাই নয়, সেখানে অলরেডি আমাদের 6টা চালু হয়ে গেছে, আরও 6টা সামনের বছরে সেটা চালু হবে, বাকিগুলো সেখানে শুরু। আমি নিজেও অনেক জায়গায় গেছি, এত সুন্দরভাবে এবং ভারতের যে তার যে বৈশিষ্ট্য ভারতীয়তা রেখে সেই স্কুলগুলো হচ্ছে। বাইরের থেকে টিচাররা আসছেন, এত সুন্দর পড়াশোনা হচ্ছে যাতে জনজাতিদের পড়াশোনা ঠিকভাবে করতে পারে সেই কাজটা এখানে করছেন। শুধু তাই নয়, এবার আমি দিল্লিতে গিয়েছি, তার কিছু ক্রাইটেরিয়া আছে যে 20,000 মিনিমাম জনজাতি থাকতে হবে সেখানে, এবং টোটাল পপুলেশনের 50% আমাদের জনজাতি থাকতে হবে। তা আমি গিয়ে কিছু 1-2 জায়গার মধ্যে আমি বলেছি যদি রিল্যাক্সেশন করা যায় আরও 15টা যাতে ইএমআরএস হয়, তার জন্য আমি দাবি জানিয়ে এসেছি এখানে। বন্ধুগণ, অন্ধকার থেকে আলোর দিকে যদি আমাদের যেতে হয়, শিক্ষা ছাড়া কোনো দিন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিনে যারা ইউথ যারা আছেন তাদের কাছেই আমাদের এই ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে, তাদের জন্য যদি আমরা সমস্ত আজকে এখানে যেভাবে আমরা বিল্ডিংগুলো দেখলাম একের পর এক, এখানে সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুলের বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দরভাবে হয়েছে। আমি খালি নজর দিয়ে আমরা তো কাজ দিচ্ছি, কিন্তু কোনো অবস্থায় সে কাজে যেন ব্যাঘাত না ঘটে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি, আমি এসপি মহোদয়কে বলেছি, কোনো জায়গায় এটাও একটা মানে বহুদিন ধরে এই যে কমিউনিস্টদের আমল থেকে যে একটা স্বভাব হয়ে গেছে যে কোনো জায়গায় কাজ দিলে তার প্রতি একটা যে নানা রকম বাধা সৃষ্টি করে, সেখানে একটা মানে রোজগারের একটা ব্যবস্থা। আমি বললাম এইগুলোকে কাউকে ছাড়া হবে না, হয়তো বা সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে করে সেটাও কিন্তু আমরা সমাপ্ত করব। সেই কথাগুলো আমি প্রায় সময় বলি। বন্ধুগণ, আমরা ইকুইটি উইথ এক্সিলেন্স যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যে জাতীয় শিক্ষানীতি 2020-তে সেটা নিয়েছেন, এবং সেই হিসাবে আমরাও তার মার্গদর্শনে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, যার সংক্ষিপ্ত নাম CM-SHAP, সেই প্রকল্প আমরা শুরু করেছি 2024-এ। আমরা জানি যে বহু ছেলে মেয়েরা আছেন যারা পয়সার কারণে পড়াশোনা করতে ব্যাঘাত ঘটে, তো এর জন্য এই CM-SHAP প্রকল্প আমরা শুরু করি। অর্থের অভাবে যাতে মেধা না হারিয়ে যায়, এই যে প্রতিশ্রুতি তার মূল মন্ত্র মাথায় রেখে আমরা এই প্রকল্পের সূচনা করেছি। এর মধ্যে অনেকজনকে আমরা তাদেরকে আমরা সেইভাবে হেল্প করেছি এখানে। বন্ধুগণ, আমাদের এখানে বিদ্যালয়ের যে প্রাইমারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরেসির উপর আমরা জোর দিয়েছি। নিপুণ ত্রিপুরা যে প্রকল্প, প্রায় 10,000-এর বেশি যারা টিচার্সরা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, যাতে প্রপারলি ছোট যারা শিশুরা আছেন তাদেরকে প্রপারলি ট্রেনিং দিতে পারে। সব জায়গায় একরকমভাবে ট্রেনিং দিলে হবে না তাদের জন্য, এবং শিশুদের মধ্যে যে আনন্দমুখর যে পরিবেশ, তাদের মধ্যে যাতে প্রেশার দিয়ে তাদের পড়াশোনা না করানো হয় তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি। এখন পর্যন্ত নিপুণ ত্রিপুরা প্রকল্পে প্রায় 4,260টি বিদ্যালয়ে নিপুণ কর্নারও আমরা তৈরি করেছি। একটা মানে শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রী নিজেদের তৈরি, সেই নিপুণ কর্নার যে কোনো দেখলেই মনে হবে যে না এটার খেলার মানে ছলে তাকে পড়াশোনা করানো, সেই কাজটা আমরা করছি। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয়, আগে তো এগুলো আমরা জীবনে আমরা শুনতেও পাইনি, আমরা সেভাবে চিন্তাও করিনি। আগে যারা সরকার চালিয়েছে তারাও এদের চিন্তা ছিল না যে 9 সপ্তাহ মেয়াদি 9 উইকস সেখানে বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি, যাতে করে প্রথম শ্রেণীতে যারা ছেলে মেয়েরা আসবেন তাদের যে অ্যাক্লামেটাইজেশন অর্থাৎ শ্রেণীতে যখন ঢুকবে, কারণ প্রথম স্কুলে ঢুকছে, আপনারা এখানে সবাই আছেন যারা বড়রা, স্কুলে আপনারা চিন্তা করুন নিজেদেরকে, যখন ফার্স্ট ক্লাসে আমরা যাই আমাদের মধ্যে একটা ভয়ভীতি থাকে, এটা কি জানি, স্কুল জানি কি, ক্লাস জানি কি। তো এর মধ্যে যে অ্যাক্লামেটাইজ করা যে 9 সপ্তাহ ধরে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এর জন্য কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রক আমাদের ভূয়সী প্রশংসা করেছে এই ধরনের ইনোভেটিভ আইডিয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা ছোট ছেলে মেয়েরা আছেন তাদের জন্য মিশন মুকুল যে কর্মসূচি সেটা আমরা চালু করেছি। আরেকটা যেটা ফার্স্ট ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সহজ একটা
আমরা কার্যক্রম আমরা চালু করেছি। সহর্ষের মাধ্যমে অনেক ছেলে মেয়েরা, কারণ এই যে বাচ্চারা জন্মগ্রহণ করে এক একজন এক একটা গুণ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। আমরা কি করি, সবাইকে একসাথে আমরা ভাবি যে সব বাচ্চারা একরকম, সেরকমটা না। এক একজনের এক এক জিনিস আছে, তাদেরকে সে তার মধ্যে কি ইন্টেলেকচুয়াল যে বিষয় আছে, তার মধ্যে কি চিন্তা ভাবনা আছে, সেটাকে বের করার জন্য সেই যে কার্যক্রম আমরা সেটা এই সহর্ষ কার্যক্রম আমরা শুরু করেছি। এখানে সিবিএসসির যে এফিলেটেড 125টি আমরা, আপনারা সবাই জানেন, বিদ্যার্থী স্কুল আমরা শুরু করেছি। প্রথম যখন পরীক্ষা হয় এটা নিয়ে অনেক যে ভালো রেজাল্ট হচ্ছে না, কিন্তু গত বছরের যে রেজাল্ট আমরা দেখলাম প্রায় 85% রেজাল্ট পাশের হার বেড়ে গেছে এখন, এবং খুবই ভালো করছে। সুপার 30 প্রকল্প আমরা শুরু করছি। এতে করে সুপার 30 প্রকল্প, আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমরা সরকার কিছু করে না, সরকার কিছু দেয় না, বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখতে পাই না, প্রায়শই বলে। আমি বলবো এসে, আমি নেক্সট টাইমে আমি ঠিক করেছি সমস্ত আমাদের সরকারি প্রকল্পে ওনাদেরকে যারা এমএলএ আছেন তাদেরকে আমি এখানে আধিকারিক যারা আছেন, আমি আগামী দিন ওনাদেরকে, যদিও আসে না ওনারা, অনেক জায়গায় আমরা প্রায়শই ওনাদেরকে ইনভাইট করি, এসে বসে দেখুক কি উন্নয়ন হচ্ছে। কারণ আমি এক জায়গায় বলেছি, কারণ তাদের ছানি পড়ে গেছে, ছানির কারণে এই উন্নয়ন দেখতে পায় না। এটা নিয়ে অনেক সময় অনেক কটাক্ষ হয় যে মুখ্যমন্ত্রী কি বলছেন আবোল তাবোল। তো আমরা বলার আছে, মাঝে মাঝে এই ধরনের কথা না বললে মনে হচ্ছে যেন রাজনীতিটা হয় না, তো এর জন্য আমিও মাঝে মাঝে বলি এগুলো। তো আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা ভালো সুপার 30 প্রকল্পে এখন পর্যন্ত 12 জন MBBS পেয়েছে, 8 জন ছাত্রছাত্রী IIT পেয়েছে, 13 জন NIT-তে ভর্তির সুযোগ পেয়েছে। দিস ইজ কল্ড ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। রাজ্যের যারা 9th ক্লাসে পড়ে মেয়েরা, তাদের আমরা জানেন, আমরা চাই যে যারা আমাদের মেয়েরা আছেন, আমরা নারী শক্তি যাতে শক্তিশালী হয়, তার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে সাইকেল দিচ্ছি। সংখ্যাটা কত? 1,22,509 জন। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, সেটাকে 703 জনকে আমরা অলরেডি আইপ্যাড এবং ট্যাব আমরা এর মধ্যে দিয়েছি বন্ধুগণ। আমরা 84টি বিদ্যালয়কে পিএমসি স্কুল হলে অনেকগুলো বেনিফিট থাকে, তার স্ট্যান্ডার্ডাইজেশনও বেশি থাকে, তো সেইভাবে আমরা পিএমসি স্কুলে রূপান্তরিত করেছি। বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি। আপনারা জানেন যে কোভিডের সময় অনেক সমস্যা হচ্ছিল, ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে পারতো না, কিন্তু ঘরে বসে এই বন্দে ত্রিপুরার মাধ্যমে, সেই চ্যানেলের মাধ্যমে শিক্ষা লাভ করা, এবং সেখানে আমি নিজেও গেছি, প্রপারলি হচ্ছে কিনা, প্রপার টিচার আছে কিনা, সেটাকে আরও বেশি মডার্নাইজেশন করা যায় কিনা, এখনও সেটা চালু আছে, এবং এতে করে অনেক সুবিধা হচ্ছে। আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সেটা আমাদের সরকার আসার পর, এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যাতে বিজ্ঞান নিয়ে চিন্তাভাবনা হয়, কারণ বিজ্ঞান এটা অন্যান্য স্ট্রিম, উইথ ডিউ রেসপেক্ট টু আদার স্ট্রিম, কারণ বিজ্ঞান নিয়ে করলে আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য অনেক উন্নয়ন হয়। তাদের মধ্যে সেটাকে আরও বেশি করে যাতে আমরা তাদের উদ্বুদ্ধ করা যায়, সেই কাজটা আমরা করছি বন্ধুগণ। বিগত 5 বছরে এখন টিচারও তো লাগবে, শুধু খালি স্কুল ইনফ্রাস্ট্রাকচার করলে তো হবে না, সেখানে নন টিচিং স্টাফও লাগবে। আমরা একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, এবং আবার আরেকদিকে টিচার এবং প্রপারলি টেট এডুকেটেড TRBTর মাধ্যমে, এবং আমরা বিভিন্ন যেসব আমাদের TPSCর মাধ্যমে বিভিন্ন কলেজ স্কুলে আমরা কিন্তু সেভাবে দিচ্ছি। বিগত 5 বছরে 5,215 জন শিক্ষক, এবং লাইব্রেরিরও দরকার 115 জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি। আমরা গত 1 বছরে এই জাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে জয়েন্ট JRBTর মাধ্যমে 567 জন প্রার্থীকে LDC এবং মাল্টিটাস্কিং স্টাফ আমরা নিয়োগ করেছি বন্ধুগণ। সবচেয়ে বড় গৌরবের বিষয়, আমি নিজেও সেখানে ছিলাম, যে আমাদের মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আর দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ডিক্লেয়ার দিয়েছে, এবং ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, যে 95% সেই যে ক্রাইটেরিয়া আছে, সেটা হলেই তাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। ত্রিপুরা 95.6%, এবং 23শে জুন 2025 সেটা ঘোষণা হয়েছে। দিস ইজ দ্য 3rd স্টেট ইন দ্য কান্ট্রি। বন্ধুগণ, প্রায়শই বলে এমন জায়গায় কলেজ নেই। আমরা অলরেডি আমবাসা, কাকরাবন এবং করবুকে
আরও 3টি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয়, এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এর মধ্যে আমরা কাকরাবনে আমরা সেটা শুরু করে দিয়েছি, 25-26 শিক্ষাবর্ষে সেটা শুরু হবে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা 140 জন মেধাবী যারা ছাত্রীরা আছেন, এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার, সেটাতে প্রমাণিত হয়। 140 জন যারা আমাদের 12 ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি। বন্ধুগণ, আপনারা ভাইফোঁটার সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই, অনেকে এসে আমাকে বলছেন, আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করুন। তা আমি বললাম যে ঠিক আছে, ঘোষণা করলাম। আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম, আমার যারা কলিগ ছিল তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফি থেকে আরম্ভ করে, ডেভেলপমেন্ট ফি থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুকুব করেছি 2022-23 শিক্ষাবর্ষ থেকে। যারা দিব্যাঙ্গন আছে, যারা দৃষ্টিহীন আছেন, তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এবং আপনারা শুনে খুশি হবেন, লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করেছি, যে অনেকে আইএএস আইপিএস এবং সেটা হতে চায় এবং ইউপিএসসিতে যেতে, কিন্তু তার জন্য তো পড়াশোনার একটা জায়গায়, ভালো জায়গায় যেতে হবে। তার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করি। সেখানে এখন পর্যন্ত 10 জনকে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। ত্রিপুরাতে এখন মানুষ বাইরের থেকে আসতে চাইছে, আমি যেটা আগে বলেছিলাম। এখন পর্যন্ত আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমাদের এখানে ট্রিপল আইটি ত্রিপুরাতে চালু হয়ে গেছে। এখন সেটা এনআইটিতে আছে, তাদেরকে জমি দিয়েছি আমরা মোহনপুর সংলগ্ন একটা জায়গায়, সেখানেও তারা বিল্ডিং বানাবে। আমাদের এখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি, আগে আমরা পাশ করার পরে তখন থেকে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ছিল, সেখানে ত্রিপুরা বোর্ডও ছিল না, ইউনিভার্সিটিও ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি। এখন আমাদের এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, নিজেদের বোর্ড হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা পাশ করলে হায়ার এডুকেশনের জন্য আর বাইরেও যেতে হচ্ছে না, ত্রিপুরাতেই এতগুলো আমাদের এইসব সুবিধা চলে এসছে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি শুরু হয়েছে, এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আমরা টিআইটি বলি, সেটাকে আমরা ড্রোন সেন্টার, এবং আমি কিছুদিন আগেও সেখানে আমি গিয়েছিলাম, এনসিসিদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি যে সেখানে আমরা চালু করে এসেছিলাম একটা ড্রোন সেন্টার, এবং সেটাকে রিসার্চ যাতে করা যায়, এবং ওরা প্রদর্শনও করেছে। এবং সেই টিআইটিকে আমরা আগামী দিনে আমাদের ক্যাবিনেটও ডিসিশন হয়েছে, সেটাকে ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এর আগেও 2022-23 যে পুরনো যে আগরতলা সরকারি ডিগ্রি কলেজ, পানিসাগর সরকারি ডিগ্রি কলেজ, শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ, যেটাকে আমরা ইংলিশ মিডিয়াম করেছি, নতুন সরকারি ডিগ্রি কলেজ আমরা চালু করেছি। আমরা শুধু তাই নয়, যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন অলরেডি, যে মহিলা কলেজ অনেক দিনের একটা চিন্তা ভাবনা ছিল, অনেকে এই বিষয়ে আমাদের সাজেশনও দিয়েছে। তো উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি, এটা আমার মনে হয়, আমি জানি না অন্যান্য কোথাও আমাদের অন্যান্য প্রদেশে আছে কি না। তো আমরা এর জন্য যা যা করার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার, ফিনান্সেরও আমরা কনকারেন্স নিয়েছি এবং সেইভাবে আমরা কাজ করছি। এখানে আগে মেডিকেল কলেজে যাওয়ার জন্য 7টা, 8টা, 9টা, 11টা, 13টার মতো আমাদের সিট আসতো, আর আজকে ত্রিপুরাতে কত মেডিকেলের আসন? 450-র মতো সিট আমাদের ত্রিপুরাতে এখন আছে। অর্থাৎ ত্রিপুরার ছেলে মেয়েদের কত ইজিলি এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে। ডেন্টাল কলেজ অসম্ভব, একটা সিট আসতো, সেখানে আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে। আসন সংখ্যা কত? 50 আসন দিয়ে শুরু করেছি, আজকে আরও 13টা আসন বেড়েছে, 63 আসনের সংখ্যা হয়ে গেছে। এখানে বিএসসি নার্সিং কলেজ গভর্নমেন্টের শুরু হয়েছে, এখানে ফার্মেসি কলেজ শুরু হয়ে গেছে। তো একটা মেডিকেল হাব তৈরি করার জন্য যা যা দরকার সেটা করছি। এখানে আপনারা সবাই জানেন যে আরও ইউনিভার্সিটি, মাননীয় আমাদের যে উচ্চ শিক্ষার যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে অনেকগুলো মানে আরও বেশি যাতে এখানে ইউনিভার্সিটি হয় তার জন্য ফাইল পড়ে আছে, সেগুলো হচ্ছে ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, সেগুলো শুরু হয়েছে, ইকফা ইউনিভার্সিটি। প্রচুর ইউনিভার্সিটি আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে এখন আসতে চাইছে, একটাই কারণ যে এই রাজ্যে প্রপার একটা সরকার এখানে চলছে, এবং তার উপর বিশ্বাস এবং আশ্বাস যে আমরা দেই, তার উপর বিশ্বাস ওনাদের আছে। আমরা আগামী দিনে আমরা আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। বন্ধুগণ,
এখানে যদি আজকে স্বাস্থ্যের কথা আমি এই কারণে বলছি, স্বাস্থ্যের দিকেও আপনারা যদি দেখেন, আগে কথায় কথায় মানে এটার জন্য প্রচার প্রসার খুব প্রয়োজন। ত্রিপুরাতে এখন এতগুলো সুপার স্পেশালিটি হয়েছে, 9টা সুপার স্পেশালিটি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে, আরও 5টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করতে চাইছি। কিন্তু এখানে একটা সবসময় একটা ধারণা যে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, কিছু একটা হলো তারপরে এটা বিরোধীরা তার নিয়ে নানা রকম কথাবার্তা বলে। আমি এখানে যে সিটিবিএস আয়ার, কার্ডিওলজি, নিউরোসার্জারি, নিউরোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রো সার্জারি, প্লাস্টিক সার্জারি, ইউরোলজি এবং আরও 4টার থেকে 5টা নতুন আমরা এখানে সুপার স্পেশালিটি স্টার্ট করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা চাইছি যে শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আমাদের আইজিএমকে শক্তিশালী করলে হবে না, যাতে ডিস্ট্রিক্টগুলো শক্তিশালী করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি অলমোস্ট 1-2টো যদি আমরা ডিস্ট্রিক্ট বাদ দিই, বাকি সব গোটায় এখানে আমাদের ট্রমা সেন্টার হয়ে গেছে, কার্ডিয়াক কেয়ার সেন্টার হয়েছে বহু জায়গায়, আরও যে বাকিগুলো আছে সেখানেও যাতে শক্তিশালী করা যায়। একটু আগে ডিএম সাহেব বলছিলেন যে ডাক্তার নিয়োগের বিষয়, সেখানেও আমরা ডাক্তার সমস্ত জেলায় জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন সাব ডিভিশন আমরা দেওয়া যাচ্ছে। আপনারা জানেন যে ত্রিপুরার মতো জায়গার মধ্যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে কোনোদিন আমরা ভাবিনি, এবং কিডনি রোগের যে সমস্যা যার হয় এবং যার ফ্যামিলির, সে বুঝতে পারে কী সমস্যা। এখন ত্রিপুরাতে 5টা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন, যিনি পেয়েছেন উনিও সুস্থ আছেন। এই যে আমাদের সিজা যে হসপিটাল, যেটা মণিপুর থেকে এসেছেন, তাদের এত সুন্দর কাজের কারণে তাদেরকে আমরা জমি দিয়েছি, সেটা ভেটেরিনারি কলেজের কাছে। সেখানে ওনারাও প্রায় 800 কোটি টাকা পর্যায়ক্রমে সেখানে ওনারা বিনিয়োগ করবেন, এবং এই যে কাজের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা দেখেই কিন্তু ওনাদেরকে দেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে সেখানে বিভিন্ন সুপার স্পেশালিটি স্টার্ট করবে, এবং সেখানে যে ভবিষ্যতে ওনারা একটা মেডিকেল কলেজও ওনারা তৈরি করবেন। আমাদের এইমসের সাথে আমরা বসে থাকি না, যে আমাদের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও, আমি বলছি না 100% আমরা সব কিছু ভালো করছি, কিন্তু একটা চেষ্টা আছে আমাদের, যে আমাদের মেডিকেল কলেজে এত সুন্দর ব্যবস্থা থাকে, ইনস্ট্রুমেন্ট আছে, আমাদের বায়োমেডিক্যাল এত কিছু ব্যবস্থা আছে, তাহলে কেন ভালো সুযোগ বা মানে পরিষেবা মানুষকে দেওয়া যাবে না? তো যে কারণে 15ই অক্টোবর 2025 নয়াদিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনিবাস, ওনার সাথে আমরা ত্রিপুরা সরকার এবং এইমসের মধ্যে একটা মৌ চুক্তি হয়, যাতে ওনারা মাঝে মাঝে ত্রিপুরাতে আসবেন, এসে বিভিন্ন হসপিটাল, আমাদের হসপিটালে কিভাবে, কারণ ইনফ্রাস্ট্রাকচার থাকলে হবে না, সেখানে প্রপারলি কিভাবে তার ম্যানেজমেন্ট করতে হবে সেই বিষয়ে ওনারা দীর্ঘ কথা আমাদের সামনে রেখেছেন, এবং আমি আশা করি যে এইগুলোর কারণে আমাদের এখানে স্বাস্থ্যের যে জন্য বাইরে যে যায় তার কিন্তু অনেক বেশি এখন মানুষ বাইরে যাওয়ার থেকে অনেকটা বিরত হয়েছে। ওএনজিসি ফাউন্ডেশন এবং এজিএমসি এবং জিবিপি 14ই অক্টোবর একটা স্পেশাল ওয়ার্ড ওএনজিসি আমাদের দিয়েছেন, সেই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। রামকৃষ্ণ মিশনের সাথে আমরা মৌ স্বাক্ষর করেছি, যাতে আরও বেশি করে এখানে স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হয়। আমাদের রেডিওলজিক্যাল ইমেজ সিস্টেম এবং ল্যাবরেটরি রিপোর্টিং সিস্টেম, সেটা প্রপারলি আমরা যেভাবে চিন্তা করেছি সেটাও ভালো কাজ হচ্ছে। টেলিমেডিসিন, প্রায়শই বহু লোক আসে যে শুধু দেখানোর জন্য, খালি কনসালটেশনের জন্য বাইরে শুধু টাকা পয়সা খরচ করে যেতে হয়। আমরা বললাম যে পেশেন্ট টেলিমেডিসিনের মাধ্যমে আমরা অলরেডি এইমসের সাথে আমরা মৌ করেছি, তো সেখানে 5,000 টাকা করে দেবে, সরকার দেবে 5,000, এবং আমি বলেছি সেখানে যে তার যে পেশেন্ট, শুধু ডাক্তাররা থাকবে না, পেশেন্ট পার্টিকে নিয়ে সেখানে বসবে, এবং যিনি ডাক্তার তার কাছে তার যে সাইন অ্যান্ড সিমটম, তার যে উপসর্গগুলো আগেই যেন সেখানে পাঠিয়ে দেওয়া হয়, সেটার জন্য কাজ এখন শুরু হয়ে গেছে, এবং আমি আশা করি যে এতে করে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। ত্রিপুরা রাজ্যের ডাক্তারবাবুদের মধ্যে কিন্তু বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে গুণের কিন্তু অভাব নেই, প্রপারলি করছে কি না, যখন ডাক্তারবাবু যখন ওখান থেকে বলবেন ভার্চুয়ালি বলে না প্রপার ট্রিটমেন্ট হচ্ছে, তাহলে তাদের মধ্যেও কিন্তু সেই বিশ্বাসটা আসবে, তাহলে এবং ট্রিটমেন্টের যদি কিছু চেঞ্জ করতে হয় সেখান থেকে যখন বলবেন সেভাবে চেঞ্জ করতে পারে। আমাদের ল্যাপ্রোস্কোপি মেশিন, গ্যাস্ট্রো সার্জারি এবং অবস গাইনের জন্য 3,60,00,000 টাকা ব্যয়ে নতুন এই মেশিন আমরা এনেছি। স্মার্ট ল্যাব ফ্যাসিলিটি, জেনেটিক ল্যাব, মডিউলার ডায়াগনস্টিক, এগুলো রিসেন্টলি আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে পিজি কোর্স, আমাদের প্রায়শ
যারা মন্ত্রী বাহাদুররা আছেন, এমএলএ সাহেবরা আছেন, জনপ্রতিনিধিরা প্রায়ই বলেন আমার হসপিটালে একজন স্পেশালিস্ট দেন। তো স্পেশালিস্ট তো কিনতে পাওয়া যাবে না, তৈরি করতে হবে। তো তাদের জন্য আমরা যে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতদিন ধরে আমাদের যে আসন সংখ্যা ছিল সেটা অনেক কম ছিল, সেখানে এখন কিন্তু আমরা অনেকটা বৃদ্ধি করেছি এবং আগামী দিন আরও বৃদ্ধি হবে। তো যখন এখান থেকে আমাদের ডাক্তারবাবুরা পিজি করে বা পাস করবে, প্রায় 94 আসন সংখ্যা, আমরা আগে 80 করেছিল, সেখানে 94 সংখ্যা বেড়েছে। ত্রিপুরাতে আমরা আগে এটার বিষয়ে আমি এই বিষয়ে আজকে এখানে উনি বলেননি, কিন্তু মাঝে মাঝে যখন আমাদের রিভিউ হয় সেখানে বলা হয়েছে শিশু মৃত্যুর হার ত্রিপুরাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের কারণে আমাদের শিশু যে মৃত্যুর হার ত্রিপুরাতে আগে অনেক বেশি মাত্রায় ছিল, কেন্দ্রীয় যে শিশু মৃত্যুর হার তার থেকে অনেক কম। মাতৃকালীন সময়ে যে মৃত্যু জাতীয় হারের থেকে অনেক হ্রাস পেয়েছে। টিবি নির্মূলীকরণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এলিমিনেশন অফ টিবি মাস্ট, এবং এর জন্য বিভিন্ন আমরা প্রচার প্রসারও করছি। এবং আজকে আরেকটা বিষয় এখানে না বললে নাই হয়, এবং আমার মনে হয় এটা বলা দরকার, যে এইচআইভি যে ইনফেকশন এবং এইডস, আমরা সবাই জানি যে এইচআইভি ইনফেকশন যদি এটা একটা মারাত্মক ব্যাধি, এই ইনফেকশন আমাদের শরীরে যখন হয় নানা রকম কারণে এইচআইভি হয়ে থাকে, আর একবার যদি এইচআইভি হয় সেটা কিন্তু শরীর থেকে যায় না, এবং তার যে সাইন অ্যান্ড সিমটম উপসর্গ সেটা কিন্তু বোঝা যায় না। যত স্ক্রিনিং করা যাবে তত বেশি আমাদের এইচআইভির সংখ্যা ত্রিপুরাতে কত এখন কিন্তু খুব উদ্বেগজনক অবস্থায় আছে। আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন 4th পজিশনে আমরা আছি। কাজেই এই দিকেও আমরা এখন আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে অনেকটা হ্রাস পেয়েছে, কিন্তু তার জন্য সব মানুষের, সমস্ত জনসাধারণ কাছে আমি বলবো তার জন্য অ্যাওয়ারনেস এবং একটু নজরদারি আপনাদের দরকার। অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি এবং ওরাল যে আমাদের যে ওপিওড যে সাবস্টিটিউট থেরাপি সেটা যদি নেওয়া যায় তাহলে এর থেকে অনেকটা আমরা বিরত থাকতে পারবো। এই করে প্রতিদিন আমি সব জায়গায় যখন যাই এই এইচআইভি এবং আমাদের যে এইচআইভি এবং এইডসের বিষয়ে আমি আলোচনা করি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এইচআইভিতে যারা আক্রান্ত হয়েছে প্রায় 2180, তাদেরকে এই সরকার একটা মানবিক যে সরকার সেখানে তাদেরকে 2000 টাকা করে ভাতা আমরা দিচ্ছি, এবং বিভিন্ন জায়গায় যে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং, টেস্টিং ইত্যাদি আমরা সেখানে করছি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা যদি বলেন, আমরা যে টার্গেট ছিল 100%, সেটা কিন্তু প্রায় 17 লক্ষ যে আয়ুষ্মান যে কার্ড সেটা দেওয়ার, সেটা আমরা কিন্তু অলরেডি সেই টাচ করে ফেলেছি। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটাও কিন্তু কাজ করছে এখানে, সেটাও আমরা প্রায় এই প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় 250 কোটি 47 টাকার যে দাবি সেটা আমরা নিষ্পত্তি করেছি। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরা শুরু করেছি, সেখানেও প্রায় 26 কোটি আমরা সেই দাবি আমরা নিষ্পত্তি করেছি। বন্ধুগণ, এখানে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের যিনি মাননীয় মন্ত্রী সেখানে বলেছেন যে বিষয়ে আজকে এখানে উদ্বোধন হলো, আমি ওই বিষয়ের উপরই কয়েকটা কথা বলার আপনাদের সামনে চেষ্টা করেছি। আপনারা জানেন যে পবিত্র হজ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য 42 জন তীর্থযাত্রী যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য 55 লাখ এর জন্য ব্যয় হবে, সেই ব্যবস্থা আমাদের দপ্তর থেকে করা হয়েছে। আমাদের 2025-26 অর্থ বছরে যেখানে ওয়াকফ সম্পত্তির যে উন্নয়ন এবং তার সুরক্ষার জন্য প্রায় 1,20 লক্ষ টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে। সংখ্যালঘু যে গ্রামগুলো আছে সেখানে যাতে আরও বেশি উন্নয়ন করার জন্য 5 কোটি টাকা এবারের যে বাজেট সেখানে সেই বাজেটে সে বরাদ্দ রাখা হয়েছে। PM জেবিকে এই প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রী বাহাদুর আমার সাথে কথা বলছিলেন যে প্রায় 20 কোটি টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। উনি আমাকে বলছেন যে এইগুলো প্রপারলি মনিটরিং করার প্রয়োজন, এবং আমরা নিশ্চয়ই এর মধ্যে আমরা বসবো, সেখানে আমরা রিভিউ করব। সংখ্যালঘু যারা শিক্ষার্থীরা আছেন, প্রি মেট্রিক পোস্ট মেট্রিক ছাত্র, তাদের 9 কোটি 35 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে একের পর এক আমরা বলছি যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের এই রাজ্যে একটা নতুন ত্রিপুরা, আবার বলছি, এখানে জনজাতিদের মধ্যেও ভুল বুঝিয়ে আমরা দেখেছি, ওদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে এটা মানে ভোটের বাক্সে পরিণত করেছে। আমি যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন তাদেরকেও আমি বলবো যে আমরা ভারতবর্ষে আমরা আছি, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই মিলে ভুল বুঝিয়ে অনেক কথা বলে আমরা সবাই মিলে একসাথে থাকবো, সেই আশা রেখে আমি এখানে আবার
আমাকে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব, আয়োজকদের, এবং সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।